সমরের আত্মহত্যার পরে প্রিয়রঞ্জন ভট্টাচার্য ১১ এপ্রিল ২০২৬। আমি আজ যে ঘটনাটা বলবো সেটাকে আপনারা গল্প ভেবে নেবেন কিনা জানি না, কিন্তু আমরা যারা সেদিন ওখানে ছিলাম তারা আজও শপথ করে বলতে পারি সেদিন সেই পারলৌকিক কার্যের স্থলে মানুষের সাথে মানুষ ছাড়াও অন্য কেউ ছিল। ঘটনাটা আজ থেকে প্রায় ৮ বছর আগের। হাওড়ার এক ছোট গ্রাম শখের চর। সবাই একে অপরকে চেনে। সেই গ্রামেই থাকতো সমর আর বাপি। দুজনে কলেজে পড়তো আর দুজনের বন্ধুত্ব ছিল এমন যে আলাদা ভাবাই যেত না। কিন্তু সমর ভিতর থেকে খুব চুপচাপ প্রকৃতির ছেলে ছিল। হাসতো, গল্প করত, গিটার বাজাতো, কিন্তু মন খারাপ হলে নিজের ঘরে গুটিসুটি মেরে থাকতো। আমরা ভাবতাম এটাই হয়তো ওর স্বভাব, কিন্তু না, ওর জীবনে এমন কিছু চলছিল যা কেউ জানত না। আমরা পরে জেনেছিলাম সমর কয়েক মাস ধরে খুব মানসিক চাপে ছিল। কলেজে টানা ব্যর্থতা, চাকরি না পাওয়ার ভয়, আর তার থেকেও বড়, সমরের মা অসুস্থ হয়ে বিছানায় দীর্ঘদিন পড়েছিলেন। মায়ের চিকিৎসা, সংসারের খরচ, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, এসব মিলিয়ে সমর ভিতরে ভিতরে ভেঙে পড়েছিল। আর একটা কথা খুব কম মানুষই জানত, সমর একটি মেয়েকে খুব পছন্দ করত, কিন্তু সেই মেয়েটি তাকে তার পারিবারিক অবস্থার জন্য প্রত্যাখ্যান করেছিল। যেদিন মেয়েটি অন্য একটি ছেলের সাথে সম্পর্কে জড়ায়, সেদিন থেকেই সমর আরও চুপ হয়ে যায়। একমাত্র বাপি জানত সবকিছু। বাপি ওকে অনেকবার বোঝানোর চেষ্টাও করেছিল, কিন্তু সমর তার কষ্ট অন্য কারোর সঙ্গে ভাগ করত না। সব মিলিয়ে যে চাপটা তৈরি হয়েছিল তা সমর আর সহ্য করতে পারেনি। মায়ের চোখে চোখ রেখে হাসত ঠিকই, কিন্তু রাতের অন্ধকারে সে একা একাই কাঁদত। শেষমেশ এক সন্ধ্যায় নিজের ঘরের সিলিং ফ্যানের হুক থেকে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে সমর। পরের দিন সকালে আমরা যখন দরজা ভাঙি, তখনও দড়িটা দুলছিল। অপঘাতে মৃত্যুর শ্রাদ্ধ ৩ দিনে। ৩ দিনের মাথায় শ্রাদ্ধের দিন, যেখান থেকে ভয়ঙ্কর ঘটনার শুরু। শ্রাদ্ধের দিনে সমরের বাড়ি গ্রামের মানুষের ভিড়ুষের ভিড়ে ভরে গিয়েছিল। আমরা সকলে ভোর থেকে ছুটোছুটি করছি। কেউ ভাত বসাচ্ছে, কেউ পুরোহিতের কথা মতো শ্রাদ্ধের জিনিসপত্র গোছাচ্ছে। বাপিও এসেছিল, কিন্তু তাকে দেখে আমরা সবাই অবাক। চোখ দুটো টকটকে লাল, মুখ ফ্যাকাশে, আর বারবার ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাচ্ছে, যেন কাউকে খুঁজছে। তাকে ঠিক প্রকৃতিস্থ লাগছিল না। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, কিরে বাপি, শরীর খারাপ? সে তখন আস্তে আস্তে বলেছিল, ও দাঁড়িয়ে আছে, আমাকে ছাড়ছেন না, সকাল থেকে আমায় ডাকছে। আমি চমকে বললাম, কে? সে কেবল একটাই নাম বলল, সমর। আমার বুকটা কেঁপে উঠল। ওকে পাগলের মতো মনে হচ্ছিল না, বরং ভয়ে শুকিয়ে যাওয়া ভীত মানুষের মতো লাগছিল। যারা বাইরে থেকে দেখে ভাবছিল শোকে বাপি পাগল হয়ে গেছে, তারা ভুল ভাবছিল। আসলে বাপি সমরকে সবচেয়ে কাছ থেকে দেখেছিল। তার মন খারাপ, তার হতাশা, তার ভেতরের যন্ত্রণা সব সে বুঝত, সবটাই সে জানত। সমরের আত্মহত্যা বাপিকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছিল, কিন্তু ভয়টা শুধু শোকের কারণে ছিল না। ঘটনার 2 দিন আগে বাপি স্বপ্নে দেখেছিল সমর অন্ধকারে দাঁড়িয়ে বলছে, আমি এখানে বড্ড একা, আমাকে এগিয়ে দিতে হবে, তুই না এলে একদম একা হয়ে যাব। স্বপ্নটা এত ভয়ঙ্কর ছিল যে বাপি ঘেমে বিছানায় উঠে বসেছিল। তারপর থেকে ক্রমাগত যে ছায়াটা সে দেখত, যে অদ্ভুত শীতলতা সে অনুভব করত, এসব কাউকে বলেনি। সমরের মৃতদেহ দেখার পর থেকে বাপির মনে একটা ভয় জন্মেছিল। বন্ধুত্ব এত গভীর ছিল যে হয়তো সমর তাকে সত্যিই নিজের কাছে নিতে চাইছে। সমর জীবনে যত অন্য সবার থেকে দূরে ছিল, বাপিই ছিল তার একমাত্র কাছের মানুষ। তাই আত্মহত্যার পর সমরের একাকিত্ব বাপির মনেও অদ্ভুত এক ভয় তৈরি করেছিল। সমর কি সত্যিই আমাকে নিয়ে যেতে চাইছে? দুপুরবেলা পুরোহিত মন্ত্র পড়া শুরু করলেন। ঘরের ভেতর হাওয়া বন্ধ, কিন্তু হঠাৎ একটা কুচকুচে কালো বেড়াল
কোথা থেকে কান্নার মতো ডাকতে ডাকতে খোলা দরজা দিয়ে সমীরের ঘরে ঢুকে গেল। উঠোনে চাদোয়া খাটিয়ে চেয়ারে সমীরের ফটো মালায় মালায় ঢাকা পড়ে গেছে। সামনে গোছা গোছা ধূপ জ্বলছে। পুরোহিত ঠাকুর শ্রাদ্ধের প্রয়োজনীয় দ্রব্যাদি সেখানে সাজাচ্ছিলেন। ধূপের ধোঁয়া সাদা দড়ির মতো পাক খেতে খেতে উপরের দিকে উঠছিল। ঠিক তখনই বাপি হঠাৎ কাঁপতে শুরু করল। তার গলা থেকে কাঁপা কাঁপা স্বর বেরোচ্ছিল, ওই যে ওর ঘরের দরজায় দাঁড়িয়ে আছে, হেসে হেসে হাত নেড়ে আমাকে ডাকছে। আমরা কেউ কিছু দেখতে পাচ্ছিলাম না, কিন্তু বাপির চোখ যেন কারো সঙ্গে চোখাচোখি করছে। পুরোহিত মশাই এবার সমরের পারলৌকিক কার্যে সমরের ভাইকে নিয়ে বসে সমরের নাম ধরে বললেন, সমর, তোমার আত্মার শান্তি প্রাপ্ত হোক। ঠিক সেই মুহূর্তে বাপি এক ঝটকা দিয়ে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল, ও বলছে, চল চল আমার সাথে আজকেই। তারপর পাগলের মতো সমরের সেই মৃত্যুর ঘরের দিকে দৌড় দিল। আমরা সবাই পিছন পিছন দৌড়াই। বাপি দরজার ভিতরে ঢুকতেই দরজা বন্ধ হয়ে যায়, যেন ভেতর থেকে কেউ ঠেলে দরজা বন্ধ করে দিল। ভিতর থেকে বাপির চিৎকার, সমর, আমাকে ছাড়, ছাড় বলছি, শ্বাস নিতে পারছি না। আমরা দরজা ঠেলতে শুরু করি। জোরে জোরে ধরে ধাক্কা মারতে মারতে ছিটকিনি ভেঙে দরজা খুলতেই দেখি বাপি মাটিতে পড়ে আছে। চোখ উল্টে গেছে, মুখ নীল। আর সবচেয়ে ভয়ঙ্কর, তার গলার ডান পাশে 4টে আঙুলের দাগ। একটা মানুষের আঙুলের মতো নয়, অত্যন্ত সরু, লম্বা আর গভীর। ঘর থেকে কুয়াশার মতো ধোঁয়া বের হচ্ছিল। খাটের উপর ধস্তাধস্তির ছাপ স্পষ্ট, যেন কেউ একটু আগে খাট থেকে নেমে এসেছে। ডাক্তার ডাকা হলো। ডাক্তারবাবু বললেন, প্রচণ্ড মানসিক চাপে বাপের হ্যালুসিনেশন হয়েছে। কিন্তু ডাক্তারও গলার দাগের সঠিক ব্যাখ্যা দিতে পারলেন না। গ্রামের বয়স্করা বললেন, বন্ধুত্ব এত গভীর ছিল যে সমর বাপিকে নিজের কাছে নিয়ে যাবেই, কিন্তু পিণ্ডদানের মনন্ত্রের কারণে তাকে নিতে পারেনি। মনে আছে, সেই গোটা দিন আর সারা রাত আমরা বাপির পাশে রাত জেগেছিলাম। পরের দিন সকালে বাপিকে আমরা গ্রামের আনন্দ